উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান, একাদশ শ্রেণী, প্রথম সেমিস্টার, প্রথম অধ্যায়। বিষয় হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি। আজকের আলোচ্য বিষয় রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের মুখ্য দৃষ্টিভঙ্গিসমূহ। একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায়ের মূল আলোচ্য বিষয় হল রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা, রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তন, রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি, রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয় বা পরিধি, রাষ্ট্রবিজ্ঞান আলোচনার বিভিন্ন পদ্ধতি এবং রাষ্ট্রবিজ্ঞান পাঠের উপযোগিতা। আজকের এই ভিডিওতে আমরা শুধুমাত্র রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের বিভিন্ন দৃষ্টিভঙ্গি সমূহ সম্পর্কে আলোচনা করব। দৃষ্টিভঙ্গি বলতে সাধারণত বোঝায় কোনো একটি নির্দিষ্ট বিষয় সম্পর্কে গবেষণা বা অধ্যয়নের পদ্ধতিকে। রাষ্ট্রবিজ্ঞান আলোচনার বিভিন্ন পদ্ধতি বা পন্থা আছে। সেই সকল পদ্ধতিরই একমাত্র উদ্দেশ্য হল সঠিক সত্যের উন্মোচন করা। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের রাজনৈতিক জীবন সম্পর্কিত ধ্যান ধারণার পরিবর্তন ঘটেছে, আর তারই ফলস্বরূপ বিভিন্ন সময়কালে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গির দ্বারা মানুষ রাজনৈতিক জীবনকে পর্যালোচনা করেছে। নতুন দৃষ্টিভঙ্গির বিকাশের সঙ্গে সঙ্গে পুরনো দৃষ্টিভঙ্গি বিলুপ্ত হয়ে গেছে, ব্যাপারটা এমন নয়। কিন্তু একথা অনস্বীকার্য যে নতুন দৃষ্টিভঙ্গির আবির্ভাবের সঙ্গে সঙ্গে পুরনো দৃষ্টিভঙ্গিগুলির খ্যাতি ও গুরুত্ব ক্রমশ ক্ষীণ হয়ে এসেছে। বাস্তবে কিন্তু এই সকল প্রকার দৃষ্টিভঙ্গির সম্মিলিত যোগদানের মাধ্যমেই রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি সমৃদ্ধ হয়ে উঠেছে। এবার আমরা রাষ্ট্রবিজ্ঞান আলোচনার মুখ্য দৃষ্টিভঙ্গিগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। প্রথম হলো ধ্রুপদী দৃষ্টিভঙ্গি। রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার সর্বপ্রাচীন দৃষ্টিভঙ্গিকে বলা হয় ধ্রুপদী দৃষ্টিভঙ্গি, নৈতিক দৃষ্টিভঙ্গি বা ঐতিহ্যবাদী দৃষ্টিভঙ্গি। মানুষের রাষ্ট্রচিন্তার সূত্রপাত ঘটানোর মূল উদ্দেশ্যই ছিল আদর্শ রাষ্ট্রের গঠন করা। তাই রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার শুরুর দিকে মূলত দার্শনিক, নৈতিক এবং আদর্শবাদী যুক্তির মাধ্যমেই রাষ্ট্র ব্যবস্থার গঠন ও বিকাশকে ব্যাখ্যা করা হতো। অর্থাৎ বাস্তবের পরিবর্তে মূল্যবোধ ও ঔচিত্যের ভিত্তিতেই রাষ্ট্রীয় ব্যবস্থার স্বরূপ বিশ্লেষণ করা হতো। গ্রিক দার্শনিক প্লেটো, অ্যারিস্টটল এবং পরবর্তীকালের জাঁ জ্যাক রুসো, ইমানুয়েল কান্ট প্রমুখরা এই নৈতিক, দার্শনিক বা আদর্শবাদী ধ্রুপদী দৃষ্টিভঙ্গিগুলির মূল প্রবক্তা ছিলেন। এই দৃষ্টিভঙ্গির মূল উদ্দেশ্য ছিল আদর্শ রাষ্ট্র কেমন হওয়া উচিত তার পথ নির্দেশ করা। তবে এই পদ্ধতি অতিমাত্রায় বাস্তববিমুখ হওয়ায় পরবর্তীকালের রাষ্ট্র দার্শনিকরা এই পদ্ধতি প্রয়োগ করা থেকে নিজেদের বিরত রাখতেই পছন্দ করেন। তবে বর্তমানকালেও ন্যায়, স্বাধীনতা, সাম্য ইত্যাদি কিছু ধারণার বিশ্লেষণের জন্য আমরা দার্শনিক পদ্ধতি অবলম্বন করি। নৈতিক পদ্ধতি বা দার্শনিক পদ্ধতি কিছুটা বাস্তববিমুখ হওয়ায় পরবর্তীকালের দার্শনিকরা খানিকটা বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গির সমর্থন করা শুরু করেন, আর তারই ফলস্বরূপ ঐতিহাসিক দৃষ্টিভঙ্গির আবির্ভাব ঘটে। ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি এই নামটা শুনলেই বোঝা যাচ্ছে যে এটা ইতিহাস ভিত্তিক দৃষ্টিভঙ্গি। ইতিহাস বলতে আমরা সাধারণত বুঝি অতীত সম্পর্কে ধারণা লাভ করাকে। রাষ্ট্রবিজ্ঞানের ঐতিহাসিক দৃষ্টিভঙ্গির মূল লক্ষ্য হল অতীত থেকে জ্ঞান অর্জন করে বর্তমান সময়ের কোনো ঘটনার সম্ভাব্য ফলাফল সম্পর্কে অনুমান করা এবং বর্তমানের সমস্যা সমাধানের কৌশল অর্জন করা। যেমন আমরা জানি যে গৌরবময় বিপ্লবের ফলে স্বৈরাচারী রাজতন্ত্রের অবসান ঘটে গণতন্ত্রের প্রতিষ্ঠা হয়েছিল ইংল্যান্ডে। ঠিক সেরকমই
কোনো জায়গায় যদি আমরা বর্তমানে দেখতে পারি যে কোনো স্বৈরাচারী শাসক শাসন করছে, তাহলে আমরা সহজেই বলতে পারি কিছুদিন বাদে গণবিক্ষোভ হবে এবং সেই গণবিক্ষোভের ফলে আবার গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। এই পদ্ধতিটাকেই বলা হয় ঐতিহাসিক পদ্ধতি। জর্জ এইচ স্যাবাইন তার আ হিস্ট্রি অফ পলিটিক্যাল থিওরি গ্রন্থে এই পদ্ধতি অবলম্বন করেছিলেন সমসাময়িক রাষ্ট্র ব্যবস্থার ব্যাখ্যা প্রদান করার জন্য। তবে এই ঐতিহাসিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে শুধুমাত্র ঐতিহাসিক ঘটনা বিশ্লেষণের মাধ্যমে সমসাময়িক সমাজ বা রাষ্ট্র সম্পর্কে জ্ঞান অর্জন করা যায় বা তার ভবিষ্যৎ অনুমান এবং সমস্যার সমাধানের প্রচেষ্টা করা যায় তা নয়, বরং ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে উন্নততর সামাজিক ব্যবস্থা গঠনের চেষ্টাও করা সম্ভব। অর্থাৎ আমরা যেমন নৈতিক বা আদর্শবাদী দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে দেখেছি যে আদর্শ রাষ্ট্র ব্যবস্থা কীরকম হয় তার দিক নির্দেশ করা উচিত, ঐতিহাসিক দৃষ্টিভঙ্গির মাধ্যমেও আদর্শ রাষ্ট্র ব্যবস্থার পথনির্দেশ করা যেতেই পারে। যেমন জর্জ উইলিয়াম ফ্রেডরিক হেগেল বা কার্ল মার্কসের ঐতিহাসিক ঘটনাবলীর দ্বন্দ্বমূলক বিশ্লেষণের কথা এক্ষেত্রে উল্লেখ করা যায়। তারা এই ধরনের দ্বন্দ্বমূলক পদ্ধতিতে ইতিহাসকে বিশ্লেষণ করে উন্নততর সমাজ ব্যবস্থা গঠনের পথ নির্দেশ করেছিলেন। তবে এই পদ্ধতির সমালোচকদের মতে আধুনিক সমস্যাগুলির প্রকৃতি ও পরিধি পূর্ববর্তী দার্শনিকদের অজানা ছিল বা বলা ভালো অনেক ক্ষেত্রে অকল্পনীয় ছিল। তাই এই পদ্ধতির দ্বারা সমসাময়িক সমস্যার সমাধান করা যায় একথা তারা ঠিক মেনে নিতে পারছেন না। যদিও ভবিষ্যৎ নির্মাণে ঐতিহাসিক বিশ্লেষণের গুরুত্ব যে অনস্বীকার্য তা তারা প্রত্যেকেই স্বীকার করেছেন। এই ঐতিহাসিক দৃষ্টিভঙ্গির থেকেও আরও বেশি বাস্তবিক দৃষ্টিভঙ্গি হল আইনগত দৃষ্টিভঙ্গি। আমরা জানি সমাজবদ্ধ মানুষ বিভিন্ন নিয়ম শৃঙ্খলার বন্ধনের মাধ্যমেই নিজেদের সমাজ ব্যবস্থায় আবদ্ধ রাখে। রাষ্ট্র কর্তৃক আরোপিত সেই সব নিয়ম শৃঙ্খলার সমষ্টিকেই বলা হয় আইন। তাই রাষ্ট্রবিজ্ঞানের আইনগত দৃষ্টিভঙ্গির সমর্থকদের মতে মানুষের রাজনৈতিক জীবনকে শুধুমাত্র আইনের নিরিখেই বিচার বিশ্লেষণ করা সম্ভব, কারণ মানুষের রাজনৈতিক জীবন আইনকে কেন্দ্র করেই আবর্তিত হয় এবং আইন কর্তৃকই নিয়ন্ত্রিত হয়। তাই সাংবিধানিক এবং আন্তর্জাতিক আইনের পরিপ্রেক্ষিতে মানুষের রাজনৈতিক জীবনের ব্যাখ্যা দেওয়াই আইনগত দৃষ্টিভঙ্গির মূল লক্ষ্য। রোমান দার্শনিক সিসেরো থেকে শুরু করে জাঁ বোদা, টমাস হবস, জন অস্টিন, জেরেমি বেনথাম, হেনরি মেইন, এভি ডাইসি, জেমস ব্রাইস, উড্রো উইলসন প্রমুখ রাষ্ট্রদার্শনিকেরা এই আইনগত দৃষ্টিভঙ্গিতেই মানুষের রাজনৈতিক জীবনকে বিশ্লেষণ করেছেন। যেমন এক্ষেত্রে উল্লেখযোগ্য হল এভি ডাইসির আইনের অনুশাসন তত্ত্ব। বলা ভালো আমাদের সংবিধানেও এই আইনের অনুশাসন তত্ত্ব অনুসারে সাম্যের ধারণা লিপিবদ্ধ করা রয়েছে। এই পদ্ধতির মূল উদ্দেশ্যই ছিল আদর্শ ও যুগ উপযোগী সংবিধান এবং আইনি পরিকাঠামোর সৃষ্টি করা। মানে আগের দুটো পদ্ধতিতে আমরা যেরকম আদর্শ রাষ্ট্র সৃষ্টি করছিলাম, কিন্তু এই পদ্ধতিতে আদর্শ রাষ্ট্রেরই মূল ভিত্তি আদর্শ আইন এবং আদর্শ পরিকাঠামো সৃষ্টি করার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। যদিও এই দৃষ্টিভঙ্গির সবথেকে বড় সীমাবদ্ধতা হলো যে এই পদ্ধতি ব্যক্তি ও গোষ্ঠীর ক্ষমতা ও আচরণের রাজনৈতিক প্রভাবকে অস্বীকার করে। অর্থাৎ আইন ছাড়া অলিখিত নিয়ম, প্রক্রিয়া, সংস্কৃতি
ইত্যাদি এই পদ্ধতির মাধ্যমে বিশ্লেষণ করা সম্ভব নয়, কারণ সেগুলো তৈরি হয় ব্যক্তির ক্ষমতা ও আচরণের ভিত্তিতে, যেগুলোকে এই পদ্ধতি উপেক্ষা করে। এই আইনগত পদ্ধতিরই আরেকটু অ্যাডভান্সড বা উন্নত রূপ হলো প্রাতিষ্ঠানিক পদ্ধতি বা প্রাতিষ্ঠানিক দৃষ্টিভঙ্গি। এই প্রাতিষ্ঠানিক দৃষ্টিভঙ্গির সমর্থকদের মতানুসারে মানুষের রাজনৈতিক জীবন প্রতিষ্ঠান কেন্দ্রিক এবং প্রতিষ্ঠান কর্তৃক নিয়ন্ত্রিত। মানে আগের দৃষ্টিভঙ্গিতে আমরা যেমন পড়লাম যে আইন ভিত্তিক এবং আইন কর্তৃক নিয়ন্ত্রিত, সেটাকেই একটু ঘুরিয়ে বলা হচ্ছে প্রতিষ্ঠান কেন্দ্রিক এবং প্রতিষ্ঠান কর্তৃক নিয়ন্ত্রিত। কারণ রাষ্ট্র নামক রাজনৈতিক প্রতিষ্ঠানের সর্বময় কর্তৃত্বই মানুষের রাজনৈতিক জীবনকে মূলত নিয়ন্ত্রণ করে। তাই যেহেতু রাষ্ট্র একটি বা সবথেকে বড় রাজনৈতিক প্রতিষ্ঠান, তাই বলা যায় যে যে কোনো প্রতিষ্ঠানই মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করে। তাই প্রাতিষ্ঠানিক দৃষ্টিভঙ্গির সমর্থকেরা জাতীয় ও আন্তর্জাতিক স্তরের রাষ্ট্রীয় ও অরাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানের ক্রিয়াকলাপ ও কাঠামোগুলির অধ্যয়নের মাধ্যমে রাজনৈতিক ব্যবস্থার পদ্ধতিগত ব্যাখ্যা প্রদান করেন। হ্যারল্ড ল্যাস্কি, জেমস ব্রাইস, আর্থার বেন্টলি, ওয়াল্টার ব্যাগেহট প্রমুখরা এই পদ্ধতির সমর্থক। এই পদ্ধতির মূল উদ্দেশ্যই হল রাজনৈতিক কর্মকাণ্ডে প্রতিষ্ঠানগুলির ভূমিকাকে পর্যালোচনা করা। যেমন সংসদীয় গণতন্ত্র বনাম রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থার তুলনা করা, বা যে কোনো ধরনের পঞ্চায়েত, পার্লামেন্ট এগুলোর কার্যকারিতা এবং ভূমিকাকে পর্যালোচনা করা, এটা হলো এই পদ্ধতির প্রয়োগের উদাহরণ। তবে সমালোচকদের মতে এই দৃষ্টিভঙ্গি অতিমাত্রায় গঠনমূলক এবং অসংগঠিত রাজনৈতিক ক্রিয়াকলাপের ভূমিকাকে যথাযোগ্য মর্যাদা প্রদান করতে অক্ষম। এই অসংগঠিত রাজনৈতিক ক্রিয়াকলাপ বলতে বোঝানো হয় হঠাৎ কোনো বিক্ষোভ হওয়া বা কোনো ধরনের রাজনৈতিক সংস্কৃতি থাকা, এগুলোকে। এই ধরনের আচরণ বা পরিস্থিতিকে ব্যাখ্যা করতে এই পদ্ধতি অক্ষম। এই চারটে পদ্ধতি ছিল রাষ্ট্রবিজ্ঞান আলোচনার প্রাচীন পদ্ধতি বা প্রাচীন দৃষ্টিভঙ্গি। কিন্তু বিংশ শতাব্দীতে মানুষের রাজনৈতিক জীবনকে পর্যালোচনা করার দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটে, আর তারই ফল হলো আচরণবাদী দৃষ্টিভঙ্গি। আচরণবাদী বিজ্ঞানীরা ব্যক্তি ও গোষ্ঠীর আচরণকে কেন্দ্র করে রাজনৈতিক ঘটনার সংগঠনের কারণ, সম্ভাব্য ফলাফল এবং সমস্যা সমাধানের কৌশল ব্যাখ্যা করেছেন। তাদের মতে গোষ্ঠীর আচরণ পর্যবেক্ষণযোগ্য এবং পরিমাপযোগ্য, তাই তারা তথ্য সংগ্রহ ও পর্যালোচনা করে পরিসংখ্যানের মাধ্যমে নিজেদের বক্তব্য উপস্থাপন করেন। তাছাড়া তারা রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে অন্যান্য সমাজবিজ্ঞানের যেমন অর্থনীতি, ইতিহাস, নীতিশাস্ত্র প্রভৃতির সহযোগিতামূলক সম্পর্ক বিশ্লেষণের মাধ্যমে রাজনৈতিক ব্যবস্থার বাস্তবসম্মত ব্যাখ্যা প্রদান করেন। চার্লস মেরিয়ামকে এই আচরণবাদের বৌদ্ধিক ধর্মপিতা বলা হয়। এছাড়াও ডেভিড ইস্টন, রবার্ট ডাল, গ্রাহাম ওয়েলস, গ্যাব্রিয়েল অ্যালমন্ড প্রমুখরা এই পদ্ধতির সমর্থক। এই পদ্ধতির মূল উদ্দেশ্য হল ব্যক্তি ও গোষ্ঠীর রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের মনস্তাত্ত্বিক কারণকে বিশ্লেষণ করা। যেমন আজকের দিনের উদাহরণ বললে আমরা বলতে পারি ভোটারদের আচরণ বিশ্লেষণ করা বা রাজনৈতিক দলের কৌশলগুলি বিশ্লেষণ করা হলো এই আচরণবাদী। বর্তমানকালের উদাহরণরূপে আমরা দেখতে পারি ভোটারদের আচরণ বিশ্লেষণ করা বা রাজনৈতিক দলের কৌশল বিশ্লেষণ করা হলো এই আচরণবাদী পদ্ধতিরই একটা কৌশল। তবে
এই আচরণবাদী পদ্ধতি অত্যাধিক পরিমাণে মূল্যবোধহীন, অর্থাৎ মূল্যবোধের কোনো স্থান এই পদ্ধতির মধ্যে নেই। তার জন্য কার্যত এই মূল্যবোধহীন রাষ্ট্রকেন্দ্রিক আলোচনা হলো উদ্দেশ্যহীন। অর্থাৎ আমাদের আগের প্রত্যেকটা পদ্ধতিরই উদ্দেশ্য ছিল আদর্শ রাষ্ট্র তথা আদর্শ সমাজ গঠন করা, কিন্তু এই পদ্ধতির যেহেতু কোনো মূল্যবোধই নেই, তাই আদর্শর ব্যাপারটাই নেই, আর তার জন্য এটি উদ্দেশ্যহীন হয়ে পড়ে। এটা শুধুমাত্র ব্যাখ্যাই করতে পারে, কোনো লক্ষ্যে মানুষকে বা সমাজকে পৌঁছে দিতে পারে না। এর পরবর্তী দৃষ্টিভঙ্গি হলো উত্তর আচরণবাদী দৃষ্টিভঙ্গি। এই উত্তর আচরণবাদী দৃষ্টিভঙ্গির সঙ্গে আচরণবাদী দৃষ্টিভঙ্গির মূল পার্থক্য হলো উত্তর আচরণবাদীরা আচরণবাদী পদ্ধতির সীমাবদ্ধতা দূর করে মূল্যবোধ ও নৈতিক আদর্শকে পুনরায় রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য পদ্ধতির অন্তর্ভুক্ত করেন। অর্থাৎ এরা বৈজ্ঞানিক পদ্ধতির সঙ্গে আদর্শবাদী পদ্ধতির মিলন ঘটিয়ে রাজনীতির আলোচনাকে বাস্তবসম্মত করে তোলেন। যেমন ভোটারদের আচরণ ও রাজনৈতিক দলের কৌশল ব্যাখ্যা করা হয় আচরণবাদী পদ্ধতির মাধ্যমে, ঠিক তেমনই এই ভোটারদের আচরণ কীরকম হওয়া উচিত বা কোন রাজনৈতিক দলের কৌশল কীরকম হওয়া উচিত সেটা ব্যাখ্যা করা হয় উত্তর আচরণবাদী পদ্ধতির মাধ্যমে। তবে সমালোচকদের মতে রাজনৈতিক প্রতিষ্ঠানের গুরুত্বকে অস্বীকার করে শুধুমাত্র আচরণগত বা মনস্তাত্ত্বিক বিশ্লেষণের মাধ্যমে ব্যক্তির রাজনৈতিক জীবনের ব্যাখ্যা করা বা সম্পূর্ণরূপে রাজনৈতিক জীবনকে ব্যাখ্যা করা কখনোই সম্ভব নয়। তবুও বর্তমানেও সরকারি নীতি নির্ধারণে মূল্যবোধের প্রভাবকে অস্বীকার করা যায় না। ডেভিড ইস্টন, থিওডর লোই এরা ছিলেন এই উত্তর আচরণবাদী দৃষ্টিভঙ্গির প্রবক্তা। পরবর্তী দৃষ্টিভঙ্গি হলো পদ্ধতিগত দৃষ্টিভঙ্গি। আগেই বলে রাখা ভালো যে এই মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গিরই বা আচরণবাদী দৃষ্টিভঙ্গিরই ভিন্ন ভিন্ন রূপ হলো পদ্ধতিগত দৃষ্টিভঙ্গি, মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি, সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি ইত্যাদি। পদ্ধতিগত দৃষ্টিভঙ্গি। আচরণবাদী রাষ্ট্রদার্শনিক ডেভিড ইস্টন রাজনীতিকে বৈজ্ঞানিক পদ্ধতিতে ইনপুট আউটপুট মডেলের মাধ্যমে ব্যাখ্যা করেছেন। এখানে জনগণের চাহিদা বা সমর্থন হলো ইনপুট এবং নীতি বা সিদ্ধান্ত বা সরকারি নীতি বা সিদ্ধান্ত হলো আউটপুট। অর্থাৎ ব্যক্তির আচরণকেই একটু বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা দিয়েছেন রাষ্ট্রবিজ্ঞানী ডেভিড ইস্টন। তার এই পদ্ধতির মূল উদ্দেশ্যই হলো রাজনৈতিক ব্যবস্থার স্থিতিশীলতাকে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করা। কিন্তু বাস্তবে রাজনৈতিক জীবন এতটা সরল নয়। এইভাবে ইনপুট আউটপুটের মাধ্যমে সম্পূর্ণ ব্যাখ্যা করতে গেলে বিষয়টা অনেক বেশি জটিল হয়ে পড়বে। তাছাড়াও উল্লেখযোগ্য যে সব ক্ষেত্রে এই পদ্ধতি অ্যাপ্লিকেবলও নয়। যেমন যদি আমরা ধরি যে জনতার চাহিদা ইনপুট এবং সরকারি নীতি আউটপুট, তাহলে মানুষ যে নীতি চায় সবসময় তো সরকার সেই নীতি আনে না। বেশিরভাগ মানুষের সমর্থন সত্ত্বেও অনেক সময় নীতি ভিন্ন হয়। তাই বলা যেতে পারে না যে এটা এরকম বৈজ্ঞানিক পদ্ধতির মতো সরল বা স্পষ্ট। পরবর্তী দৃষ্টিভঙ্গি হলো মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি। রাষ্ট্রবিজ্ঞানী গ্রাহাম ওয়েলস ব্যক্তির রাজনৈতিক আচরণের ওপর তার মনস্তাত্ত্বিক পরিস্থিতি ও সামাজিক অবস্থার প্রভাবকে বিশ্লেষণ করে রাজনীতিকে মনোবিজ্ঞান নির্ভর ব্যাখ্যা প্রদান করেছেন। এটিও ব্যাপক অর্থে আচরণবাদী দৃষ্টিভঙ্গিরই একটি গভীর রূপ। এর উদ্দেশ্যই হলো রাজনীতির বিজ্ঞান নির্ভর ব্যাখ্যা প্রদান করা।
উদাহরণস্বরূপ আমরা জনমত বিশ্লেষণকে দেখতে পারি। তবে এই পদ্ধতি অতিমাত্রায় বহির্জগৎকে এবং বাস্তব জগৎকে উপেক্ষা করে। শুধুমাত্র মানসিকতা দিয়েই একটা দেশের পরিচালন করা সম্ভব নয় বা রাজনৈতিক ব্যবস্থার পরিচালনা সম্ভব নয়। এটাই হলো এই দৃষ্টিভঙ্গির মূল দুর্বলতা। পরবর্তী দৃষ্টিভঙ্গি হচ্ছে সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি। সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গির তাত্ত্বিকদের মতানুযায়ী মানুষের রাজনৈতিক আচরণ বোঝার ও ব্যাখ্যা করার জন্য সামাজিক প্রেক্ষাপট সম্পর্কে ধারণা থাকা আবশ্যিক। যেমন স্বাধীনতা কাকে বলে সেটা আমেরিকায় একরকম, ফ্রান্সে একরকম, ভারতে একরকম। তাই কোন সমাজ থেকে আমরা কি কথা বলছি সেই কথার গুরুত্ব বিশ্লেষণ করার আগে আমার সমাজকে বিশ্লেষণ করাটা অত্যাধিক গুরুত্বপূর্ণ। বেসিক্যালি এই ভিত্তিতেই আমরা এই দৃষ্টিভঙ্গিগুলোকেও ব্যাখ্যা করতে পারি যে আমরা আলাদা আলাদা সময়ে আলাদা আলাদা সমাজ থেকে আলাদা আলাদা দৃষ্টিভঙ্গির প্রবর্তন লক্ষ্য করতে পারি। সমাজতান্ত্রিক দৃষ্টিভঙ্গির প্রবক্তারা রাজনৈতিক সামাজিকীকরণ, রাজনৈতিক সংস্কৃতি এবং রাজনৈতিক সমাজবিজ্ঞান প্রভৃতির বিশ্লেষণের মাধ্যমে মানুষের রাজনৈতিক জীবনকে ব্যাখ্যা করেন। রাষ্ট্রবিজ্ঞানী হ্যারল্ড ল্যাসওয়েল, এ.এফ. বেন্টলি প্রমুখরা এই পদ্ধতির সমর্থক। এই পদ্ধতির মূল উদ্দেশ্য হল সামাজিক প্রেক্ষাপটের বিশ্লেষণের ভিত্তিতে ব্যক্তির রাজনৈতিক আচরণের কারণ ব্যাখ্যা করা। অর্থাৎ সেই ঘুরে ফিরে আচরণ কেউ মনোবিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করছেন, কেউ সমাজবিজ্ঞান দিয়ে, কেউ আবার বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে ব্যাখ্যা করছেন। বেসিক্যালি সবটাই আচরণবাদী দৃষ্টিভঙ্গি। এই দৃষ্টিভঙ্গি দিয়ে আমরা সামাজিক কাঠামোর বিশ্লেষণ করতে পারি। তবে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার অন্যান্য দিককে উপেক্ষা করা বা অন্যান্য উপাদানের গুরুত্বকে উপেক্ষা করাটা হলো এই পদ্ধতির অন্যতম দুর্বলতা। অর্থাৎ সমাজ ছাড়াও আরও বিভিন্ন বিষয়বস্তুর ওপর রাজনৈতিক জীবন নির্ভর করে, সেগুলিকে উপেক্ষা করা এই পদ্ধতির একটা দুর্বলতা। পরবর্তী দৃষ্টিভঙ্গি হচ্ছে অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি। অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির প্রবক্তাদের মতানুসারে রাজনৈতিক ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থার উপর নির্ভরশীল। পণ্যের উৎপাদন ও বিতরণের পদ্ধতি রাজনৈতিক নীতি নির্ধারণের মূল ভিত্তি। এই অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির বিভিন্ন উদাহরণ পাওয়া যায়, যেমন উদারনীতিবাদ, সমাজতন্ত্রবাদ, সাম্যবাদ। এরা প্রত্যেকে পরস্পরের থেকে আলাদা, কিন্তু প্রত্যেকেরই কথার মূল ভিত্তি একই, তা হলো রাজনৈতিক ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থার উপর নির্ভরশীল। যেমন উদারনীতিবাদ অর্থনৈতিক ব্যবস্থার পরিচালনায় ব্যক্তি স্বাতন্ত্র্যের গুরুত্ব এবং ভূমিকাকে হাইলাইট করে। ঠিক তেমনই সমাজতন্ত্রবাদে সমগ্র অর্থনৈতিক ব্যবস্থার ওপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের উপযোগিতা বোঝানো হয়। আবার সাম্যবাদে অর্থনৈতিক উপকরণগুলির সমান বণ্টনের কথা বলা হয়। অর্থাৎ এই পদ্ধতির মূল লক্ষ্যই হলো রাজনীতি এবং অর্থনীতির সম্পর্ক ব্যাখ্যা করা। এই ব্যাখ্যার ধরন ভিন্ন হতে পারে, কিন্তু মূল কনসেপ্টটা এক, যে রাজনীতি ও অর্থনীতি পরস্পরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু একথা অনস্বীকার্য যে রাজনীতি ও অর্থনীতি পরস্পরের সঙ্গে জড়িত। তা সত্ত্বেও রাজনীতির একমাত্র উপাদান অর্থনীতি নয়, রাজনীতির অন্যান্য উপাদানও রয়েছে। সেই উপাদানগুলিকে উপেক্ষা করা এই অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির মূল ফল্ট বা মূল দুর্বলতা। এই অর্থনৈতিক দৃষ্টিভঙ্গিরই সবথেকে উন্নত এবং বিজ্ঞানসম্মত রূপ হলো মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি। মার্ক্সবাদ হলো কার্ল মার্ক্সের মতবাদ। তার মতবাদ অনুসারে তিনি সমাজ ব্যবস্থার ঐতিহাসিক বিশ্লেষণের মাধ্যমে দেখিয়েছেন যে প্রতিটি সমাজই এবং প্রতিটি রাজনৈতিক ব্যবস্থাই অর্থনৈতিক ব্যবস্থার ওপর বা সমসাময়িক অর্থনৈতিক ভিত্তির ওপর
নির্ভর করে গড়ে ওঠে। তাই অর্থনৈতিক কারণের উপর ভিত্তি করে রাজনৈতিক ক্ষমতার দ্বন্দ্বকে বিশ্লেষণ করাই হলো এই এই মতবাদের মূল উদ্দেশ্য, এই মতবাদ বা এই দৃষ্টিভঙ্গির মূল উদ্দেশ্য। এই দৃষ্টিভঙ্গি অর্থনৈতিক ব্যবস্থার সাথে রাজনৈতিক ব্যবস্থার সম্পর্ক উন্মোচন করতে চায়। কার্ল মার্কস, ফ্রেডরিক এঙ্গেলস, ভ্লাদিমির লেনিন প্রমুখরা এই মতামতের সমর্থক। যেমন এই মতামতের যারা প্রবক্তা তারা রাষ্ট্রকে মনে করেন শ্রেণীর শোষণের হাতিয়ার, অর্থাৎ দুর্বল শ্রেণীকে সবল শ্রেণীরা শোষণ করার জন্য যে পন্থা অবলম্বন করে সেই পন্থারই একটা সিস্টেমেটিক রূপ হলো রাষ্ট্র ব্যবস্থা। এটা হলো মার্ক্সবাদীদের মতামত। তবে এই মতামত অনেকটাই সর্বাত্মকবাদী, অর্থাৎ এই মতামত ভবিষ্যতে যেরকম রাষ্ট্র ব্যবস্থা হওয়া উচিত বলে দিক নির্দেশ করে, সেই রাষ্ট্র ব্যবস্থাই এক প্রকার স্বৈরাচারী রাষ্ট্র ব্যবস্থা। তাই অনেকে এই দৃষ্টিভঙ্গির সমর্থন করেন না। পরবর্তী দৃষ্টিভঙ্গি হলো গঠনমূলক কার্যকরী দৃষ্টিভঙ্গি। এই দৃষ্টিভঙ্গি অনেকটা প্রাতিষ্ঠানিক দৃষ্টিভঙ্গির মতোই। রাজনৈতিক কাঠামোগুলির, যেমন রাজনৈতিক দল, প্রশাসন প্রভৃতির কার্যাবলী বিশ্লেষণ করা মাধ্যমে মানুষের রাজনৈতিক জীবনকে ব্যাখ্যা দেন এই দৃষ্টিভঙ্গির মাধ্যমে। গ্যাব্রিয়েল অ্যালমন্ড, ট্যালকট পার্সন্স এরা হলেন এই দৃষ্টিভঙ্গির সমর্থক। এই দৃষ্টিভঙ্গি মূল উদ্দেশ্য হল রাজনীতির গঠনমূলক আলোচনা করা, আইন প্রণয়ন, রায়দান, বাস্তবায়ন ইত্যাদি এই পদ্ধতির মাধ্যমে ব্যাখ্যা করা যায়। তবে অসংগঠিত কাঠামো বিশ্লেষণে এই পদ্ধতি অক্ষম। অসংগঠিত কাঠামো বলতে বোঝানো হচ্ছে যেগুলি ওই অর্থে প্রাতিষ্ঠানিক নয় বা পরিমাপ করা যায় না বা পর্যবেক্ষণ করা যায় না। যেমন কোনো নিয়ম এক ধরনের হতেই পারে, কিন্তু সেই নিয়মের অনেক ফাঁক থেকে যায়, ভেতরে অনেক দুর্নীতি থেকে যায়, সেগুলিকে এই পদ্ধতির মাধ্যমে ব্যাখ্যা করা অসম্ভব। পরবর্তী পদ্ধতি হলো উত্তর আধুনিকতাবাদী দৃষ্টিভঙ্গি। রাজনৈতিক বিশ্লেষণে প্রচলিত বড় ধরনের ব্যাখ্যা ও নিরঙ্কুশ সত্যকে প্রশ্নবিদ্ধ করা হলো এই পদ্ধতির মূল উদ্দেশ্য। মিশেল ফুকো, জ্যাক দেরিদা, জাঁ ফ্রাঁসোয়া লিওতার্ড এরা হলেন এই প্রবক্তার সমর্থক। রাজনীতিকে এরা ডিসকোর্স, ভাষা এবং সংস্কৃতির মাধ্যমে ব্যাখ্যা করেছেন। যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে ফুকোর ক্ষমতা ও জ্ঞানের সম্পর্কের কথা। এই পদ্ধতি সর্বাধুনিক পদ্ধতি, তাই এই পদ্ধতির এখনও না গ্রহণযোগ্যতা সেরকম রয়েছে, না সমালোচনা। এই পদ্ধতি এখনও বিকশিত হচ্ছে। পরবর্তী পদ্ধতি হলো অভিজ্ঞতাবাদী পদ্ধতি বা অভিজ্ঞতাবাদী দৃষ্টিভঙ্গি। এটিও আচরণবাদী দৃষ্টিভঙ্গির মতোই বৈজ্ঞানিক পরীক্ষা এবং পূর্ব দৃষ্টান্তের ভিত্তিতে রাজনীতির ধারাকে বিশ্লেষণ করে। জন লক, ডেভিড হিউম প্রমুখরা এই পদ্ধতির প্রবক্তা। এরা সমাজবিজ্ঞানকে বিজ্ঞানের স্তরে উন্নীত করতে চায়। আগস্ট কোঁতের প্রত্যক্ষবাদ হলো এই পদ্ধতির উদাহরণ। তবে সমালোচকদের মতে সব জ্ঞান পরীক্ষা সাপেক্ষ নয়। এরকম অনেক জ্ঞানই রয়েছে যা পরীক্ষা করা যায় না বা অভিজ্ঞতা নেই, পূর্ব অভিজ্ঞতা নেই সেই জ্ঞান সম্পর্কে। অর্থাৎ প্রাক দৃষ্টান্ত না থাকলে এই পদ্ধতি সেখানে কাজ করে উঠতে পারে না। পরবর্তী পদ্ধতি হলো তুলনামূলক পদ্ধতি বা তুলনামূলক দৃষ্টিভঙ্গি। বিভিন্ন রাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থার মধ্যে তুলনা করাই হলো এই দৃষ্টিভঙ্গির মূল লক্ষ্য। মন্তেস্কু ছিলেন এই পদ্ধতির মূল প্রবর্তক। এই পদ্ধতি দিয়ে আমরা গণতন্ত্র, একনায়কতন্ত্রের মধ্যে বা রাষ্ট্রপতি শাসিত সরকার এবং সংসদীয় সরকারের মধ্যে পার্থক্য নিরূপণ করতে পারি। এই রকম বিভিন্ন দেশের বা বিভিন্ন সময়ের সমাজ ব্যবস্থার তুলনা করে আমরা রাজনীতিকে আরও ভালোভাবে বুঝতে পারি। তবে যেই ধরনের পরিস্থিতি আগে ঘটা নেই বা প্রাক দৃষ্টান্ত নেই যেই পরিস্থিতির, সেই পরিস্থিতিকে এই পদ্ধতির মাধ্যমেও ব্যাখ্যা করা অসম্ভব।
এবার আমরা একটা উদাহরণের মাধ্যমে এই পদ্ধতিগুলির প্রয়োগকে আরও ভালোভাবে বুঝতে পারি। উদাহরণস্বরূপ যদি ধরে নেওয়া যায় 2014 সালের ভারতের সাধারণ নির্বাচনে বিজেপির জয়ের কারণ, একে বিভিন্ন দৃষ্টিভঙ্গি দিয়ে বিভিন্নভাবে ব্যাখ্যা করা যায়। যেমন ধ্রুপদী দৃষ্টিভঙ্গির সমর্থকদের মতানুসারে নরেন্দ্র মোদী রূপে একজন কর্তৃত্ববাদী নেতার ফলেই এই জয় সম্ভব হয়েছে। ঐতিহাসিক দৃষ্টিভঙ্গির সমর্থকদের মতানুসারে 1980-র দশক থেকে রাম মন্দিরের আন্দোলন এবং হিন্দুত্ব রাজনীতির উত্থান, তাছাড়া পাশাপাশি কংগ্রেসের দীর্ঘ শাসনের বিরুদ্ধে জমাট জন অসন্তোষের জন্য এই জয় সম্ভব হয়েছে। প্রাতিষ্ঠানিক দৃষ্টিভঙ্গি অনুসারে নির্বাচনী ব্যবস্থা বা ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম বা ইলেকশন কমিশন বা দলীয় কাঠামো, শাসনতন্ত্র প্রভৃতির ফলে এই জয় সম্ভব হয়েছে। অভিজ্ঞতাবাদী পদ্ধতি অনুসারে সিএসডিএস লোকনীতি এর জরিপে দেখা যায় যে উন্নয়নের পার্সেন্টেজ, নেতৃত্বের পার্সেন্টেজ এই জয়ের মূল কারণ ছিল। অর্থনৈতিক বৃদ্ধির হার, মুদ্রাস্ফীতির হার ইত্যাদির সাথে ভোটিং প্যাটার্নের সম্পর্ক বিশ্লেষণ করে এরা এই জয়কে বিশ্লেষণ করেন। সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি অনুসারে ওবিসি বা উচ্চবর্ণের হিন্দুর সমর্থন ছিল বিজেপির পক্ষে। এছাড়াও শহরের মধ্যবিত্ত এবং গ্রামীণ দরিদ্রের মধ্যে ভোটিং প্যাটার্নের তফাৎ দেখিয়ে তারা এই জয়কে বিশ্লেষণ করেন। আচরণবাদী দৃষ্টিভঙ্গি অনুসারে মোদি ওয়েভ বা লিডারশিপ অ্যাপিলের জন্য এবং সামাজিক মাধ্যম ও প্রচারের প্রভাবের ফলে, যেমন আচ্ছে দিনওয়ালা স্লোগান, এই যে প্রচার হচ্ছে, এগুলোর ফলে এই জয় সম্ভব হয়েছে। উত্তর আচরণবাদীদের দৃষ্টিভঙ্গি অনুসারে গরিবি হাটাও ভার্সেস সবকা সাথ সবকা বিকাশ, এই দুই নীতির পার্থক্যের জন্য মানুষের আচরণের পরিবর্তন ঘটেছে। আবার নাগরিক স্বাধীনতা বনাম জাতীয় নিরাপত্তার বিতর্ক, অর্থাৎ কংগ্রেসের নীতির সঙ্গে বিজেপির নীতির পার্থক্যের জন্য মানুষের আচরণের পরিবর্তন ঘটেছে। উদারনৈতিক দৃষ্টিভঙ্গি অনুসারে মিডিয়ার স্বাধীনতা, বিরোধী দলের দুর্বলতা প্রভৃতির জন্য এই জয় সম্ভব হয়েছে। মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি অনুসারে আবার কর্পোরেটের পুঁজি যেহেতু বিজেপির সঙ্গে ছিল, যেমন আম্বানি আদানির হাত যেহেতু বিজেপির সঙ্গে ছিল, তাই এই জয় সম্ভব হয়েছে। আবার শ্রমিক শ্রেণীর ওপর নিট, জিএসটি এগুলোর মতো নীতিগুলোকেও তারা এই জয়ের বিপক্ষ হিসেবে দেখান। মানে তারা বলতে চান যে এই জয়টা সঠিক নয়, কারণ এই নীতিগুলো গরিবদের বিরোধী। ফলে এই বিভিন্ন দৃষ্টিভঙ্গি দিয়ে এই একই ঘটনাকে তারা ব্যাখ্যা বিশ্লেষণ করেন। এই জন্যই বলা হয় যে রাষ্ট্রবিজ্ঞানকে কোনো একটি দৃষ্টিভঙ্গি দিয়ে আমরা আলোচনা করতে পারবো না। আমাদের যেমন প্রাচীন দৃষ্টিভঙ্গিগুলোর আদর্শ বা দার্শনিক তত্ত্বের প্রয়োজন আছে, ঠিক তেমনই বর্তমান দৃষ্টিভঙ্গিগুলোর মতো বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, সার্ভে, পরিসংখ্যান প্রভৃতিরও প্রয়োজন আছে। তাই বলা যেতে পারে মনস্তত্ত্ব, অর্থনীতি, পরীক্ষা, পরিসংখ্যান, দ্বন্দ্ব, দর্শন, মূল্যবোধ, ইতিহাস, তত্ত্ব, ভবিষ্যৎ অনুমান, কার্যকারণ, সম্পর্ক, আইন, প্রতিষ্ঠান, আচরণ, সামাজিক কাঠামো, এই সব দৃষ্টিভঙ্গি দিয়েই বা এই সব কিছু মিলিয়েই রাজনীতি বা রাজনৈতিক ব্যবস্থা গঠিত। তাই এই সর্বপ্রকার দৃষ্টিভঙ্গি দিয়েই আমাদের সেই রাজনৈতিক ব্যবস্থার পর্যালোচনা করা উচিত। এই সমস্ত প্রকার দৃষ্টিভঙ্গির সমন্বিত রূপই হলো আজকের বা বর্তমানকালের রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার দৃষ্টিভঙ্গি। উত্তরটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। এরকম কোনো অন্য উত্তর জানতে হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। থ্যাংক ইউ।